রাতের অশরীরী। ঘটনাটি লিখেছেন রুহুল আমিন ভাই। তিনি যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। ঘটনার সময় 1958 সাল। তখন আমার বয়স প্রায় 18। আমি ছোটকাল হতেই বেশ ফুর্তিবাজ ছিলাম। বাড়ির ছোট ছেলে হওয়ায় আমার কোনো কাজেই কোনোদিন কেউ বাধা দেয়নি। আমার একটি ঘোড়া ছিল, তার নাম মানিক। আমি মানিককে নিয়ে দূর দূরান্ত ঘুরে বেড়াতাম, আর গান বাজনা এবং যাত্রার প্রতি আমার দুর্নিবার আকর্ষণ। একদিন খবর পেলাম দেওয়ানগঞ্জে যাত্রা দল এসেছে। আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। বিকেলের পর আমি যেয়ে পৌঁছাই। সন্ধ্যার পর যাত্রার আসর বসে, শেষ হয় অনেক রাতে। আমি যাত্রা শেষে মানিককে নিয়ে আবার বক্সিগঞ্জ পূবের পাড়ার উদ্দেশ্যে রওনা দেই। আমি যখন পল্লাকান্দি তখন রাত আনুমানিক 10টা বা তার আশেপাশে। তখন নিঝুম রাত, পুরো এলাকা নিস্তব্ধ নীরব, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ আর রাতে আকাশের নাম না জানা পাখির আর্তনাদ। কখনো কানে আসে হুতুম পেঁচার ডাক। পরিবেশটা মোটেও সুখকর নয়। তবে আমি ছিলাম শিক্ষিত এক সাহসী যুবক। গ্রাম্য কুসংস্কার কখনোই মনে দানা বাঁধতে দিতাম না। তাই নদীর পাড় ধরে এগিয়ে গেলাম নৌকার সন্ধানে। ঘাটের শেষ মাথায় একটি নৌকা পেলাম। নৌকায় মানিককে নিয়ে উঠলাম। আমার সাথে নৌকায় আরোহী মাত্র একজন, আর নৌকার মাঝি। আমি মানিক, সাথের যাত্রী আর মাঝি ছাড়া মনে হয় আশেপাশের এলাকায় আর জীবিত কোনো প্রাণী নেই। হঠাৎ মাঝি বলে ওঠে, ভাইজান, আপনাকে দেখে তো মনে হয় বড় ঘরের ছেলে, তবে এত রাতে এখানে কি করেন? যাবেন কোথায় আপনি? আমি তাকে সব খুলে বলি, আর তার জবাব, এত রাতে যেন না, বিপদ হবে। আমি হেসে ফেলি আর বলি, কোনো ডাকাতের সাহস কুলাবে না আমার নাম শোনার পর আর আমাকে আটকাতে। তখন আমার সাথের আরোহী বলে উঠল, ভাই, ডাকাত তো মানুষ। আমরা যে বিপদের কথা বলছি তা ঠিক মানুষ না। আমি হেসে বললাম যে এসব আমি বিশ্বাস করি না। তখন তারা বলল, ভাই, তাও যায়েন না আজ। আমাদের বাড়ি কাছেই, রাতটি কাটান আর সকালে চলে যেন আপনার গন্তব্যে। পথে জন্তু জানোয়ার তো থাকতে পারে। আমি বললাম, আমার যেতেই হবে। এরপরও তারা সাবধান করে দিল আর বলে দিল, সারারাম বাজার থেকে বামের রাস্তায় উঠতে, ডানে না যেতে, কারণ ওই রাস্তা জঙ্গল এলাকার ভিতর। কথাটা আমারও মনে ধরল। আমি নৌকা থেকে নেমে আবারও রওনা দিলাম। রাত তখন আনুমানিক 1টা। তখন আমি সারারাম বাজারে। পুরো এলাকা নিস্তব্ধ বিরান ভূমির মতো দেখাচ্ছে। কোথাও বিন্দুমাত্র জীবনের চিহ্ন নেই। পোকামাকড় কিংবা পাখিরও শব্দ নেই, যেন সমস্ত এলাকাটাই মারা গেছে। আমার তখন খুব খারাপ অবস্থা। মানিকেরও পানি দরকার। আমি খেয়াল করলাম ওই ডান পাশের রাস্তাটাতেই বেশ দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, যার আঙিনায় আগুন জ্বলছে। আমি আশা নিয়ে ওদিকে গেলাম, কিন্তু মানিক আমার সাথে এগোতে চায় না। এমন তো হওয়ার কথা না, মানিক কখনো এমন করে না। ছোট্ট একটা বাচ্চা অবস্থা থেকে ওকে বড় করেছি, কখনো আমার অবাধ্য হয়নি। তবু আমি ওকে রাস্তায় রেখেই হাঁটা দিলাম। বাড়ির আঙিনায় এসে দেখি এক অগ্নিকুণ্ড জ্বলছে, যেন কেউ আগুন তাপানোর জন্য খড়ে আগুন দিয়েছে। এক মহিলাকে দেখলাম, সে আগুনের আলোয় মাটিতে বসে হাঁড়ি পাতিল মাজছে। মহিলাটি নীল শাড়ি পরা, দেখেই বোঝা যায় নতুন বউ, কারণ তার মাথায় ঘোমটা দেয়া। একটু অবাক লাগলো, কারণ এত রাতে কেউ উঠানে আগুনের আলোয় হাঁড়ি পাতিল মাজে না, আর বাড়ির অন্য কোনো লোকেরও আনাগোনা দেখছি না। আমি একটু কাছে যেয়ে বললাম, খালা, আমাকে একটু পানি দিবেন?
আমার আর আমার ঘোড়ার জন্য। সে পাতিল মাজা বন্ধ করে দিল আর চুপ হয়ে থাকলো। আমি আবার কাছে যেয়ে বললাম, ও খালা শুনেন না। তখন সে ধীরে ধীরে আমার দিকে চাইল। আমি যা দেখলাম তা ঘোমটার ভিতর কালো ঘুটঘুটে অন্ধকার, শুধু দুটো লাল রক্ত চোখ, আর মুখের গহ্বর থেকে 1 হাত লম্বা জিভ ঝুলছে। সেই জিভ নড়ে চড়ে উঠল আর বের হয়ে এলো 1 আঙুল সমান লম্বা 2টা সদন্ত। আমার দিন দুনিয়া আধার হয়ে এলো। তখন টলে পড়ার আগে শেষ মুহূর্তে মনে হলো বাঁচতে চাইলে পালাতে হবে। আমি ঘুরে দৌড় দিলাম আর পিছন থেকে শুনতে পেলাম এক জান্তব আর্তনাদ মিশ্রিত চিৎকার। মানিকের কাছে পৌঁছে ওকে সামনের দিকে টান দিলাম। কিছুটা রাস্তা পার হওয়ার পর দেখি মানিক থেমে গেল। 4 জন মানুষ আসতে দেখলাম, একটু মৌলানা গোছের। তারা কাছে এসে আমাকে দেখে বলল, ভাই আপনি সরকার সাহেবের ছেলে না? এই অন্ধকারে কিভাবে চিনল আমাকে তা ঠিক বুঝলাম না, কিন্তু বললাম হ্যাঁ। তাদের সব খুলে বললাম আর তারা আমাকে সঙ্গে নিয়ে গেল একটা দেয়াল ঘেরা বাগান টাইপের এলাকার কাছে। এনে আমাকে বলল, আপনি এই গেট দিয়ে ভিতরে যান, ওই গাছের নিচে বসে বিশ্রাম নেন, ভয় পাবেন না, এখানে আপনি নিরাপদ। আর আমরা আপনার থাকার ব্যবস্থা করে আসছি। আমরা ছাড়া অন্য কেউ এসে যদি আপনাকে ডাকে তবে বের হবেন না। এটা বলে তারা চলে গেল আর আমি ওই গাছের নিচে যেয়ে বসে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারবো না। ঘুম ভাঙল ফজরের আজান শুনে। তখন ভোরের হালকা আলো ফুটেছে। আমি দেখলাম কাছেই মসজিদের ছাদে মুয়াজ্জিন আজান দিচ্ছে আর সেখান থেকে হতবাক নয়নে আমাকে দেখছে। মানিককে দেখলাম দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমি আগের রাতের ঘটনা মনে করছি আর কিছুক্ষণ পর দেখি ওই মুয়াজ্জিন আমার কাছে এসে পড়ল। আমাকে জিজ্ঞেস করলো আমি কে, এখানে কি করছি। তখন আমি মুয়াজ্জিন সাহেবকে সব খুলে বললাম। শুনে সে গম্ভীর হয়ে গেল আর বলল যে প্রথমে যার পাল্লায় পড়েছিলেন সে প্রচণ্ড খারাপ এক জিনিস, অন্ধকার জগতের বাসিন্দা সে। আপনি অল্পের জন্য জানে বেঁচে গেছেন। ওই উজানতলি জঙ্গল তার এলাকা, সে উজানতলির পিশাচ। সেখানে কেন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন ওই জায়গায়? ওইখানে তো কোনো রাস্তা বা ঘরবাড়ি নেই, শুধুই জঙ্গল, হাঁটা প্রায় অসম্ভব। আমি বললাম, আমি যে রাস্তা দেখে পার হয়েছি আর বাড়িও দেখেছি। তখন মুয়াজ্জিন বলল, তা আপনাকে দেখানো হয়েছে, তাই দেখেছেন। এরপর সে বলল, যাদের আপনি পরে পেয়েছেন তারা জিন, তবে তারা ভালো, তারা এই এলাকার পাহারাদার। আপনাকে এখানে এনে রেখেছে কারণ এই জায়গায় শয়তান ঢুকতে পারে না। আপনি চারদিক তাকিয়ে দেখেন, এটা কোনো বাগান নয়, এটা একটা গোরস্থান। আর মুসলমানদের গোরস্থান খুবই পবিত্র আর নিরাপদ জায়গা। আমি চারপাশে দেখলাম যে আসলেই আমি একটা গোরস্থানের মাঝখানে। এই দিনের বেলাতেও আমার গায়ে কাঁটা দিল। মুয়াজ্জিন লোকটা আমাকে তখনও রওনা হতে বলল আর বলে দিল অনেকেই পিছন থেকে ডাকতে পারে, আমি যেন ফিরে না দেখি, এমন কি সে ডাকলেও যেন না তাকাই। আমি সেখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কয়েকবার কেউ আমায় পেছন থেকে ডাকলো, কিন্তু ওই মুয়াজ্জিনের নিষেধ থাকায় আমি পেছন ফিরে দেখিনি। বাড়ি এসে আমি নিম পাতা ফোটানো পানি দিয়ে গোসল করলাম আর তওবা করলাম, রাত বিরাতে আর বাসা থেকে বের হব না। তো এই ছিল আমার আজকের ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচার করবেন। আমার বয়স এখন অনেক বেশি হয়ে যাওয়ায় আমি ঠিকমতো এগুলো বলতেও লিখতে পারি না, কিন্তু আমার নাতিকে দিয়ে লিখিয়ে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ প্রিয় রুহুল আমিন ভাই। আপনার ঘটনাটি এত সুন্দর এবং এত অসাধারণ,
এমন ঘটনা পাওয়াটাই খুব দুষ্কর। আসলে আপনাকে ভাই বলবো না দাদা বলবো ঠিক বুঝতে পারলাম না। যদি আমার বলাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আর আপনার কাছে যদি এমন কোনো আরও ঘটনা থাকে তাহলে অবশ্যই আপনি ভয়েসে রেকর্ড করেও আমাদের পাঠিয়ে দিতে পারেন। সেটা একটু দেখে রেকর্ড করবেন, আর তা না হলে আপনি রেকর্ড করে পাঠিয়ে দিলে আমরা সেখান থেকে শুনে নিজেদের মতো রেকর্ড করে প্রচার করব। তো প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটির নাম ভয়ঙ্কর অদ্ভুত ভূত। লেখক নাসিফ আহমেদ। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আপনি কি ভূতে বিশ্বাস করেন? স্মার্ট উত্তর হচ্ছে করি না। আমি আনস্মার্ট মানুষ। অল্প বিস্তর অশরীরী অলৌকিক ব্যাপার স্যাপারে বিশ্বাস করি। মাঝে মাঝে কম বেশি ভয়ও পাই। এই ভয়ের ব্যাপারটা ছোটবেলায় আমার একমাত্র বড় বোন খুব অসাবধানতায় আমার কোষের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। আমি আমার বড় বোনকে বুবু বলেই ডাকি। বুবু ভূত প্রেত বা অশরীরীর ব্যাপারে খুবই ভীতু ছিলেন। তার সেই ভয়টা আমার মধ্যেও সংক্রমিত হয়েছিল। উদাহরণ দেই, ভয়ের কারণে ছোটবেলায় আমরা দু ভাই বোন একসাথে ঘুমাতাম। একদিন শোয়ার পর আমার বোন বললেন, নাসিফ, বিছানার পাশ ঘেঁষে ঘুমাতে আমার খুব ভয় করে। আমি জানতে চাইলাম কেন। বুবু উত্তর দিলেন, চোখ বন্ধ করলে মনে হয় বিছানার নিচ থেকে একটা কালো হাত বের হয়ে এসে আমাকে ধরে ফেলবে। এই টাইপের অদ্ভুত কথা বলতে বলতে তিনি ঘুমিয়ে পড়তেন। আর এমন ভয়ঙ্কর বিষয় শোনার পর আমার চোখ থেকে ঘুম উধাও হয়ে যেত। আমি যথাসম্ভব বিছানার মাঝামাঝি এসে জড়সড় হয়ে শুয়ে থাকতাম। শুয়ে পা লম্বা করতেও ভয় হতো, যদি ভূত আমার পা চেপে ধরে। এভাবে শুয়ে থাকতে থাকতে হাঁটু ব্যথা হয়ে যেত। তখন অল্প সময়ের জন্য পা লম্বা করে আবার বাঁকা করে ফেলতাম। খুবই কষ্টের ব্যাপার। আবার হঠাৎ একদিন বুবু বললেন, রাতে কখনো আমি খোলা জানালার দিকে তাকাই না। আমি বললাম, কেন? বুবু জবাব দিলেন, যদি দেখি জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। এরপর থেকে আমি রাতের বেলা জানালার দিকে তাকানো বন্ধ করে দিলাম। সকালে জানালা খুলতে গেলেও ভয় করত, যদি দেখি কেউ একজন জানালার ওপাশে দাঁড়িয়ে। এভাবে অসংখ্য ভয়ের অনুভূতি তিনি আমার ভেতর ঢুকিয়ে দিয়েছিলেন। ভয়ে রাতে ঘুম আসতো না, আর একা একা জেগে আছি ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠত। তখন বিভিন্ন উপায়ে বুবুর ঘুম ভাঙিয়ে দিতাম। তিনি খুব বিরক্ত হতেন। বিরক্ত লাগারই কথা। এভাবে ঘুম ভাঙাতে আমারও খুব কষ্ট লাগতো। মাঝে মাঝে যখন প্রচণ্ড ভয় লাগতো কিংবা কোনো দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত, তখন বুবুকে ঘুম থেকে ডেকে তুলে বলতাম, আমাকে ধরে ঘুমিয়ে থাকো, আমার ভয় করছে। তিনি আমাকে এক হাত দিয়ে ধরে ঘুমিয়ে পড়তেন। আমি সাময়িকভাবে সব ধরনের ভয় থেকে মুক্তি পেতাম। আরেকটা আদভৌতিক বাস্তব ব্যাপার আমার প্রচণ্ড ভয়, সেটা হচ্ছে বোবায় ধরা। অনেকের কাছে ব্যাপারটা অপরিচিত, কিন্তু এর সাথে যাদের পরিচয় আছে শুধু তারাই জানেন বোবায় ধরা ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। যারা পরিচিত নন তাদেরকে জানাই, বোবায় ধরা ঘটনাটি আধো ঘুম আধো জাগরণের মধ্যে ঘটে থাকে। আপনি স্পষ্ট আশপাশটা দেখতে পারবেন, কিন্তু হাজার চেষ্টা করা সত্ত্বেও হাত পা কিংবা চোখের দৃষ্টি কিছু নাড়াতে পারবেন না। অনেক সময় দম বন্ধ হয়ে আসে। সোজা ভাষ্যে প্রচণ্ড ভয়ের অনুভূতি নিয়ে মস্তিষ্ক সচল থাকলেও শরীর বন্ধ হয়ে থাকে। 4-5 মাসে হঠাৎ করে একবার আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। খুব খারাপ অস্বস্তিকর একটা অনুভূতি। সাধারণত এমন সময়ে আমি এক নাগাড়ে কালেমা পড়তে থাকি। এক সময় সব স্বাভাবিক হয়ে যায়, তবে শরীর ভয়াবহ রকমের ক্লান্ত হয়ে যায়।
ব্যাপারটা খুব ভয়ঙ্কর। ইন্টারনেট ঘেঁটে জানতে পারলাম অনেকে এভাবে মারাও যেতে পারে। বোবায় ধরাকালীন অবস্থায় অনেকে গো গো করে শব্দ করতে থাকে। মজার ব্যাপার হচ্ছে তখন কেউ যদি তার শরীরে হাত রাখে তাহলে সাথে সাথে ভয়ঙ্কর এই অবস্থা পরিত্রাণ পাওয়া যায়। দুর্ভাগ্য যে এমন অবস্থায় আমার শরীরে হাত রাখার মতো কেউ নেই। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। বোবায় ধরার বৈজ্ঞানিক নাম হচ্ছে স্লিপ প্যারালাইসিস অর হাইপনোজিক প্যারালাইসিস। একে অনেকে ঘুমের মধ্যে শয়তান চেপে ধরা বললেও এসবের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা একটু পরে জানাচ্ছি। এবার সত্যিকারের একটা ভৌতিক অভিজ্ঞতার কথা বলছি। ভয়ঙ্কর কিছু না, তবে ব্যাখ্যা ছাড়া একটা ঘটনা। তখন ক্লাস 3 অথবা 4-এ পড়ি। আমাদের বাসার বাইরে একটা টিনের ঘর ছিল। আকবর নামে এক রিক্সাওয়ালা থাকতো সেখানে। টিনের ঘরের ভেতর দিকে পত্রিকা দিয়ে মোড়ানো ছিল। আমার একটা প্রিয় কাজ ছিল অবসর সময় সেই ঘরে ঢুকে পুরনো পত্রিকার লেখাপড়া। একদিন আকবর ভাই ঘরে ছিলেন না। ঘরের দরজাটা খোলাই ছিল। আমি একা একা পত্রিকা পড়ছি। হঠাৎ দেখি পত্রিকার ভেতর দিয়ে দুটো হাতের কবজি নড়ে উঠল, ঠিক আমার চোখের সামনে। ভাবলাম টিনের ওপাশ থেকে ফাঁক ফোকর দিয়ে হাত ঢুকিয়ে কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমাদের পাশের ঘরের একটা মেয়ে ছিল, নাম রিনা। আমার চাইতে 4-5 বছরের বড়। হয়তো সেই এই কাজটা করেছে আমাকে ভয় দেখানোর জন্য। ভাবলাম হাতে নাতে তাকে ধরা উচিত। দৌড়ে বের হয়ে আসলাম। 2 থেকে 3 সেকেন্ডের ব্যাপার। তাকিয়ে দেখি টিনের ওপাশে কেউ নেই। আমি অবাক হয়ে গেলাম। টিনের কাছে ঘরের বাইরের অংশে গিয়ে বিস্ময়ের মাত্রাটা আরও বেড়ে গেল। এই টিনের কোথাও কোনো ফাঁকফোকর নেই। কবজি পর্যন্ত তো দূরের কথা, একটা আঙ্গুল ঢুকানো অসম্ভব। আমি আরেকবার ওই ঘরে প্রবেশের সাহস পেলাম না। দৌড়ে বাসায় চলে এলাম। তবে এরপর অনেক দিন পর্যন্ত ওই স্থানে গিয়ে টিনের ফাঁকফোকর খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তা আর পেলাম না। এই ঘটনাটা ছাড়া তেমন আর কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন কখনো হইনি। তবে মাঝে মাঝে প্রচণ্ড ভয় পেয়েছি, নিতান্ত অকারণে। আসলে ছোটবেলায় এই ভয়ের অনুভূতি এখনো দূর হয়নি। এখনো গভীর রাতে হঠাৎ করে মনে হয় জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, কিংবা বিছানায় শোয়ার পর মনে হয় এই বুঝি কেউ একজন পা চেপে ধরল। তবে এই ভয়গুলো এখন আর বেশিক্ষণ স্থায়ী হয় না। ভূত সমাজকে এখন আর অতটা খারাপ বলে মনে হয় না। ভূত মানুষের তেমন কোনো ক্ষতি করে না, শুধু মাঝে মাঝে নিজের অজান্তে একটু আধটু ভয় দেখিয়ে ফেলে। এর চাইতে একটা চাকুওয়ালা ছিনতাইকারী কিংবা ডাকাত অনেক বেশি ভয়ঙ্কর। এইসব ফালতু লেখা পড়ে আমাকে হয়তো ভিতর ডিম ও ভাবতে পারেন। ভাবলে ভাবুন, আমি কিচ্ছু মনে করব না। তবে নিজের অভিজ্ঞতা থেকে লিখেছি, ছোট বাচ্চাদের যত বেশি সম্ভব ভৌতিক আলোচনা থেকে দূরে রাখবেন। বাচ্চাদের ভূতের ভয় দেখানো মোটেও উচিত না। এর একটা প্রভাব অনেকেই সারা জীবন বয়ে বেড়ায়। ভূতের সাথে যদি তাদের পরিচয় করিয়ে দিতেই হয়, তবে যতটা সম্ভব ভূতকে ভালো মানুষের কাতারে নামিয়ে আনতে হবে। ভবিষ্যতে আমার ছেলে মেয়ে যখন জানতে চাইবে বাবা ভূত কি, আমি বলবো ভূত খুব মজাদার জিনিস বাবা, এদের দেখা যায় না, কিন্তু এরা খুব উপকারী। মাঝে মাঝে ভয় দেখিয়ে মানুষের সাথে একটু আধটু দুষ্টুমি করে, কিন্তু অযথা কারো ক্ষতি করে না। বোবায় ধরার বৈজ্ঞানিক ব্যাখ্যা ঘুমের 2টা পর্যায় আছে। একটা শর্ট ফর্ম হলো রিম, যেটার ফুল ফর্ম হবে র্যাপিড আই মুভমেন্ট, অ্যান্ড দ্বিতীয়টা হলো নন রিম, আর ওটার ফুল ফর্ম হলো নন র্যাপিড আই মুভমেন্ট। ঘুমের মধ্যে এই 2টি চক্র পর্যায়ে ক্রমে আসে। কেউ যদি এই 2 ধাপের মাঝে জেগে যায় তাহলে হাত পা নাড়াতে পারে না।
কথাও বলতে পারে না, কারণ তখন এই জেগে থাকা সম্পর্কে মস্তিষ্ক অবগত থাকে না। এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এ সময় কোনো কিছু দেখা বা গন্ধ পাওয়া অস্বাভাবিক নয়, কারণ মস্তিষ্ক তখনও স্বপ্নের মতো দৃশ্য তৈরি করতে পারে, যা অনেক সময় একেবারে বাস্তব বলে মনে হয়। ভুল বানানের দায় নিজ গুণে ক্ষমা করবেন। আমার কোনো দোষ নেই, সব দোষ ভূতের। তো এই ছিল আমার আজকের ঘটনা। আশা করি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভূতার দায় প্রচার করবেন। ধন্যবাদ প্রিয় নাসিফ আহমেদ ভাই। আসলে খুবই সুন্দর এবং খুব ডিটেলভাবে আপনি ঘটনা লেখেন। আপনার ঘটনাটি যদিও ভয়ের না হয়, কিন্তু অনেক বেশি জ্ঞান অর্জনের মতো একটি ঘটনা। আর আপনি ঘটনাতে খুব সুন্দরভাবে এইসব ব্যাখ্যাগুলো তুলে ধরেছেন। তো প্রিয় ভাই, আপনার কাছে যদি এরকম ঘটনা যদি নাও থেকে থাকে তাহলে অবশ্যই কালেক্ট করে আমাদের ঘটনা পাঠাবেন, কারণ আপনার এরকম ডিটেল ঘটনা থেকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারবে। তো আশা করি নাসিফ আহমেদ ভাই, আপনার থেকে আমরা সামনেও আরও অনেক ঘটনা শুনতে পাবো। তো দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইমরান ভাই ও শ্রোতা ভাই ও বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, বাসা সাতক্ষীরা জেলা কলার থানা, গ্রাম বয়লি। আমি ভূতাডের একজন অফিসিয়াল স্টোরি টেলার। তো আমি আপনাদের থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আমার রুস্তম দিনের ঘটনা দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যা থাকার কারণে আমি সময় করে লিখতে পারিনি। এই জন্য আমি আমার বন্ধুর মুখ থেকে একটা ঘটনা শুনে এই ঘটনাটি আমার ভয়েসেই, আমার কণ্ঠেই আমি আপনাদেরকে শোনাতে চাইছি। সময় স্বল্পতার কারণে আমি লিখতে পারি নাই, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি রুস্তম দিনের ঘটনা নিয়ে হাজির হব আপনাদের সামনে। যাই হোক, মূল ঘটনায় ফিরি। আমাদের এইখানে একটা বেড়া আছে। বেড়া বলতে কি, মানে বাগান, ঝোপঝাড় টাইপের, ঠিক আছে? তো এইখানে মানে আমরা বেড়াটাকে ফকিরের বেড়া নামে ডাকি। নাম ফকিরের বেড়া, এটাই ছোটোবেলার থেকে এসে দেখে ফকিরের বেড়া। তো ওই বাগানকে কেন্দ্র করেই আমার এই ঘটনাটি, বা আমার বন্ধুর সাথে ঘটেছিল এই ঘটনাটি। তো এই ঘটনা আমার বন্ধু যেমন করে বলেছিল আমি ঠিক তেমন করেই বলি। যেহেতু আগে কখনো ভয়েস করে ঘটনা শোনানো হয়নি, বা আগে কোথাও প্রচার করিনি ভয়েস করে, এই কারণে আমার কথায় ভুল ত্রুটি হতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবার সরাসরি ঘটনার ভিতরে চলে যাচ্ছে। আমি একদিন কানে হেডফোন দিয়ে ঘরের ভিতরে বসে ভূত আড্ডার ঘটনা শুনছিলাম। হঠাৎ করে আমার বন্ধু আসার পরে আমার বন্ধু বলল, কিরে কি করিস এখন? কানে হেডফোন দিয়ে কি করিস ঘরের ভিতরে? আমি উত্তরে আমার বন্ধুকে বললাম, এই যে বন্ধু, আমার পাশে বসে। আর হ্যাঁ, আমার বন্ধুর নাম কিন্তু ফাইসাল। আমি বললাম, বন্ধু আমার পাশে বসো, আমি ভূতের ঘটনা শুনতে। বললো, এখানে কি সত্যি ঘটনা শেয়ার হয়? বললাম, হ্যাঁ হয়তো। তারপরে সে বললো, আমার একটা ঘটনা আছে। আমি বললাম, তাই নাকি? তাহলে আমার সাথে তুমি বলতে পারো, আমি শেয়ার করে দিলাম। তারপরে আমার বন্ধু বলল, তাহলে তো ভালোই হয়। তো বন্ধু, এটা কিন্তু একেবারে সত্যি ঘটনা, তুমি শুনলে নিজেই বুঝতে পারবা। যেহেতু ঘটনা লেখো শোনো, তুমি শুনলে বুঝতেই পারবা এটা একেবারে সত্যি ঘটনা, আমার নিজের সাথে ঘটেছিল। আমি শুনে অনেকটা অবাক হইলাম, কেননা আমার বন্ধুর সাথে ঘটনা ঘটছে, আমি তো আগে কখনো শুনিনি এটা। তারপরে আমি বললাম, তো ঘটনা কখন বলবো না? আমার বন্ধু বলল, এখনই বলি।
এখন তো সময় আছে, ছোট্ট ঘটনা, অল্প একটু সময় লাগবে, কিন্তু ওর ভয়াবহতা অনেক বেশি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, শুরু করে দেবে। আমি কানের থেকে হেডফোনটা খুলে ফোনটা সামনে রেখে ঘটনা শোনা শুরু করলাম। সত্যি বলতে আসলে এই ঘটনাটি ছোট, কিন্তু এর ভয়াবহতা অনেক বেশি। আসলে যার সাথে না ঘটছে সে কখনো বুঝতে পারবে না যে ঘটনাটি কতটা ভয়ঙ্কর এবং গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো একটা ঘটনা। তারপরে আমার বন্ধু বলতে শুরু করলো। এখান থেকে আমি পুরো কথাটা আমার বন্ধুর ভাষায় বলছি। তার আগে বলতে চাচ্ছি, এই এই ঘটনার ভিতরে আমাদের এখানে একটা ছেলে আছে, কেউ জড়িত আছে কিছুটা, তার নাম হচ্ছে সাথী। মূলত সেই প্রথম থেকে শুরু ঘটনা, শুনলে বুঝতে পারবেন এই ঘটনার ভিতরে চলে। আমার বন্ধু বলল, বন্ধু আমি অনেকদিন আগে, এটা অনেকদিন আগে, 2-3 বছর আগের কথা, আমি সেই রাতের বেলায় মানে এছাড়া দান দেওয়ার একটু পরে সবাই যখন নামাজ পড়তেছে, আমি ঠিক সেই সময় বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ওই ফকিরের বেড়ার পাড় দিয়ে আসছিলাম। হঠাৎ আমি দেখি আমার সামনে যেন কালো ছায়া চলে গেল। আমার গায়ে কিছুটা চমকে উঠলো, গায়ের প্রথম সাথে সাথে দাঁড়িয়ে গেল। আমি বুঝতে পারলাম না এত দ্রুত কি চলে গেল আমার সামনে থেকে। আমি ভালো করে দেখার জন্য আমি নারকেল গাছ আছে ওখানে ঝোপঝাড় যেহেতু, আমি নারকেল গাছের দিকে তাকালাম। আর নিচে দেখি একটা ছেলে। আমি কিছুটা সামনে গিয়ে, আমাদের এলাকার ছেলে যেহেতু হবে, এলাকায় আসছে আমাদের ছেলে যেহেতু, তাই আমি একটু সামনে যেয়ে দেখতে গেলাম। তারপরে আমি দেখি সবই হলো আমার বন্ধু। তুমি চেনো তো বন্ধু? মানে আমার বন্ধু আমারই বলছিল এই কথাটা। আমি তখন বললাম, হ্যাঁ চিনি তো, তোমাদের বাসার পাশে বাসা। তখন আমার বন্ধু বললো, তাহলে ঘটনাটা শোনো, এখান থেকে শুনো। বললাম আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারো। তারপরে আমার বন্ধু বলল, আমি সজিবকে দেখে 10-12 বার ডাক দিলাম। বললাম, সজিব কই যাস? দাঁড়া, আমি আসতেছি। কই যাস তুই? দাঁড়া, কই যাস? আমার মেয়েদের সাথে আমি বিপদ হইতে পারে, ওখানে যাস না একা একা। এগুলো বলার পরে কিন্তু আমি খেয়াল করি যে ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাচ্ছে না। সে কোনো কথাই বলছে না, যে আমার ডাক দে কি না, বিপদ হইতে কিছুই বলছে না। এখন আমি ভাবলাম হয়তো কোনো বিপদে পড়ছে, যেহেতু ঝোপঝাড়, আর সবাই বলে ওখানে খারাপ জায়গা অনেক। এই কারণে আমি কিছুটা সামনে গিয়ে বোঝার চেষ্টা করলাম আসলে ব্যাপারটা কি। এবার খেয়াল করি সজীবের হাতে একটা তীর গুলতি। তীর গুলতি বললে আপনারা বুঝবেন কিনা জানি না, কিন্তু পাখি মারতে হয়, চাম গুলতি বলে আমাদের দেশে। এখন এই চাম গুলতিটা নিয়ে বাগানের দিকে আরো মানে গভীরে যাচ্ছে, বাগানের ভিতরে যাচ্ছে, বেড়ার ভিতরে যাচ্ছে, মানে তাল গাছ ঝোপঝাড় ওই পাশে ওখানে যাচ্ছে। তখন আমি পিছু পিছু মানে আমার জন্য হিপনোটাইজ করে আলাইছিল। আমি পিছনে পিছনে যাচ্ছি, কি হয়েছে আমি নিজের অজান্তেই চলে যাচ্ছি। আমার পা যেন নিজে নিজে হেঁটে চলে যাচ্ছে ওইদিকে। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে আমার, আমি তো নিজের ভিতরেই ছিলাম না এক কথা। তখন সাজিদ দেখে আস্তে আস্তে বাঁশঝাড়ের দিকে যাচ্ছে, বাঁশঝাড়ের নিচে যাচ্ছে। তখন আমার কিছুটা সন্দেহ, সাজিদকে তাহলে বিপদে পড়তে যাচ্ছে দেখতে। আমার এইটুকু মাথায় আসেনি তখন যে আমি আশেপাশে বাড়ি ঘর আছে, এখান থেকে কারোর ডাক, এটা আমার মাথায় আসেনি তখন। তারপরে আমি আস্তে আস্তে করে তার দিকে চলে গেলাম। যাওয়ার পরে দেখি ওই সাজিদ ওইখানে তাম্বুলটা নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধু আমার বলতে বলতে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমার বন্ধুর গায়ের লোম দাঁড়িয়ে গেছিল। আসলে এই ঘটনাটা আমি যখন ভয়েস করতেছি তখনও এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে বলতে বলতে। যাই হোক, ঘটনাটা বলি। আমার বন্ধু তখন বলল, আমি যখন সজীবের 10-12 হাত কাছে চলে গেলাম, মানে সজীব আমার থেকে 10-12 হাত দূরে আসছে বাসতলার ভিতরে, আমি তখন আবার ডাক দিলাম, সজীব কি হয়েছে তোর? ওইখানে খারাপ জায়গা জানিস না, বাইরে আয়। কি হয়েছে তোর? বুঝলাম না। এটা এমন না, বাইরে আয় বাইরে আয় বলছি। আমি অনেকবার বললাম। তারপরে আমি খেয়াল করি তাও আমার দিক কথা বলছে না, গম্ভীর আছে। তারপরে একটা ঘুমানি আওয়াজ শুনলাম, সবগুলোর দিক থেকে আসছে।
তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল। তখন আমি অনেকটা ভয় পেতে লাগলাম। তারপরে সজীব আমার দিকে চিনতে তখন দেখি তাদের চোখে গায়ে কোনো মনি নাই, পুরো লাল টক টুকিছে, মানে সেটা থেকে আগুন বেরিয়ে আসছে। আমি কি করবো তখন বুঝতে পারছিলাম না। আমি মনে মনে এটা সঠিক, আমি তাহলে ভুল করলাম নাকি, এটা কার পাল্লায় পড়েছি আমি, তো নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি। এখন কি করা উচিত আমার? আমি দোয়া কালেমা মনে করার চেষ্টা করলাম, কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না। তারপরে আমি দেখি সে বাঁশ গাছের উপরে চলে গেল, মানে বানরের আকৃতি নিয়ে বাঁশ গাছের উপরে চলে গেল। তারপরে আমি যে আসতে দেবো ফিরে, তখনই দেখি আমার পা নাড়াতে পারছি না। আমি দোয়া করবো, দোয়া কালেমা কোনো কিছু মনে করতে পারছি না। সেই সময় হঠাৎ করে বাঁশ গাছের উপর থেকে কেউ যেন কর্কশ কণ্ঠে আমাকে বলে উঠল, কিরে, কোথায় যাস? অনেকদিন পরে তোকে দিয়েছি, আজকে তোর রক্ষা নাই। অনেকদিন ধরে তোর কোনো অবদান, আজকে তোকে ছাড়ছি না। কথাটা এতটা ভয়ঙ্কর ছিল, আমি শোনার পরে মনে হলো আমার দেহ থেকে রুহুটা বের হয়ে গেল। অনেক ভয়ঙ্কর ছিল। সেই সময় আমি দেখি আবারও সেই কণ্ঠটা আমাকে বলছে, কিরে, ভয় পাচ্ছিস নাকি? তোকে তো ভয় পাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছি। তোর আজকে রক্ষা নাই রে, রক্ষা নাই। আমি আসছি। সে সময় আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে আপনি? কে কে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে? আর আমি আপনাকে কি ক্ষতি করেছি আপনার? আমি তখন সেই কর্কশ কণ্ঠটা বলে উঠল, তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু তুই আমাদেরকে বিরক্ত করেছিস। আর আমি প্রতিদিন তোকে দেখি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করিস। আজকে তোর রক্ষা নাই রে, রক্ষা নাই। উপরের দিকে তাকিয়ে আসছি। এটা শুনে আমি মনের ভিতরে কিছুটা সাহস নিয়ে ভয়ে ভয়ে উপরের দিকে তাকালাম। তারপরে আমি যে দৃশ্যটা দেখলাম, মনে হলো আমার দেহ থেকে রুহুটা বের হয়ে গেছে। আমি দেখি একটা কাফনে জড়ানো লাশ বাঁশ গাছের উপরে বসে আছে, সাদা কাফনে জড়ানো লাশ। অনেক বিভৎস দেখতেছিল, তার মুখটা যেন থাকলানো ছিল, এতটা ভয়ঙ্কর লাগছিল তাকে দেখে। চোখের উপরে কালো দাগ পড়ে গিয়েছে, সাদা ছিল পুরো মুখটা, ফ্যাকাশে ফ্যাকাশে পড়ে একেবারে। ঠোঁট 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 মনে হচ্ছে সেলাই করা অনেকটা, দেহ থেকে মনে হচ্ছে রুহুটা বের হয়ে যাবে। এতটা ভয় পেয়েছিলাম, আমি কি বলবো। আমি শুধু মনে মনে ভাবছিলাম, এখন অজ্ঞান হচ্ছে না কেন? অজ্ঞান হইলে তো বেশি যায়, তারপরে ধাওয়ায় দেখা যাবে, ধাওয়ায় দেখা যাবে। তারপরে তার পাশে দেখি সেই বানরের আকৃতি নিয়ে সেই আমার সামনে তার সন্দীপ ছেলেটা ছিল, ও বানরের আকৃতি নিয়ে বসে আছে। তার নাকগুলো অনেক মানে ভিতরে ঢুকানো ছিল, চোখের জায়গায় মনে হচ্ছে আগুন জ্বলছে, ঠিকরে আগুন বেরিয়ে আসছে। এতটা ভয়ঙ্কর দৃশ্য ছিল। সে বানরের আকৃতিতে সেই লাশটার পাশে বসে আছে, কাফনে জড়ানো লাশটার পাশে বসে আছে। আমি এসব দৃশ্য দেখে নিজেকে ঠিক না রাখতে পেরে কিছুটা দৌড় মারার চেষ্টা করলাম। আমার দেহ নাড়াতে পারছি না, দেহ যেন অবাস হয়ে গেছে। আমি জানি না আসলে এটা ভয় হয়েছিল নাকি অন্য কোনো কারণে, এটা আমি জানি না ঠিক, কিন্তু আমি অতিরিক্ত ভয় পাচ্ছিলাম তখন, অতিরিক্ত। মানে কি বলবো, আমার গা হাত পা তখন কাঁপছে, কিন্তু আমি নিজস্বভাবে দেহের প্রতি কোনো মানে নিয়ন্ত্রণ ছিল না আমার, এতটা ভয় পেয়েছিলাম আমি। তারপরে সেই বানরের আকৃতি ছিল যে ভয়ঙ্কর এক কণ্ঠে বলল, কিরে, ভয় পেলি নাকি? আমাদের খুব ভালো লাগছে তোকে ভয় পেতে দেখি। আরো ভয় পাওয়াবো তোকে। আজকে তোর রক্ষা নাই রে, তোকে মেরেই ফেলবো। কতদিন পরে একটা মানুষকে পেয়েছি, আজকে আমরা তোকে ছাড়ছি না রে, ছাড়ছি না। এইভাবে হাসতে হাসতে দুইজন আমার সামনে নেমে আসছে। আমি তখন অজ্ঞান হওয়ার অবস্থা, মানে দেহ থেকে পুরাই রুহটা বের হয়ে যাবে এমন অবস্থা। আমি নিজের নিঃশ্বাসের শব্দ নিজে শুনতে পাচ্ছি,
এতটা ভয় পাচ্ছিলাম। আর তখন শীতের রাত হওয়ার কারণে এতটা মানে এতটা কুয়াশা আশেপাশে, যেন একটা মানুষ আমার 1 হাত দূরে মারা গেলেও কেউ দেখতে পাবে না। আর আমি তো গভীর বনের ভিতরে ঢুকে গিয়েছিলাম অবস্থা, ওখান থেকে আমাকে কে বাঁচাবে? আমি বেঁচে থাকার আশা পুরাই ছেড়ে দিয়েছিলাম। যখনই সেই লাশটা বা কাফনে জড়ানো লাশটা আমার সামনে এসেছে, আমার গলাটা চাপ দিয়ে ধরতে যাবে, ঠিক তখনই আমি একটি জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম। চিৎকার করে বললাম, আমাকে বাঁচাও, আমাকে এরা মেরে ফেললো। তারপরে আমার আর কিছুই মনে ছিল না। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি দেখি আমার চারপাশে অনেক মানুষজন। তারা সবাই আমাকে জিজ্ঞেস করছে, তুই ওখানে গিয়েছিলি কি করতে, কি করে গিয়েছিলি, কি করতে গিয়েছিলি, আরো ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করছিল। আরো বলছিল, তুই জানোস না ওই জায়গাটা খারাপ, তুই কি করতে গিয়েছিলি এত রাতে, তোকে ওখান থেকে কে বাঁচাতে আসতো? সচরাচর ওখানে মানুষ যায় না, মানুষজন যাওয়া আসা করে না, তুই ওখানে কি করতে গিয়েছিলি? আমি সবাই কথা শুনে হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়েছিলাম। আসলে আমার বলার কিছুই ছিল না। আমি কি করতে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, আমার কিছুই খেয়াল ছিল না। তারপরে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে আমাকে ঝাড়ফুঁক করিয়ে নেয়। আল্লাহর রহমতে তারপর থেকে আর কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু বন্ধু, তুমি বললে বিশ্বাস করবে না, আমি এখনো পর্যন্ত ওইদিকে ভুলেও তাকাই না, রাস্তা দিয়ে আসার সময়ও তাকাই না। আমার যখনই ওই কথাগুলো মনে পড়ে, ওই রাতের কথাগুলো, তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো এই বলে আমার বন্ধু সেদিন ঘটনাটি শেষ করেছিল। আমার বন্ধুর নাম ফয়সাল, আমার সাথেই বেশিরভাগে চলাফেরা করে। তো যাই হোক, ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। আর সবশেষে বলতে চাই, ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। প্রথম থেকেই ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভূত আড্ডার পাশে আমি সবসময় থাকব। আর এই ঘটনাটি ভালো লাগলে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিলেন যে কতটা ভালো লাগছে আপনাদের ঘটনা। আসলে আমি তো সেভাবে ভয়েসে কথাগুলো বলতে পারি না, এই যে ইমরান ভাইয়ের মতো বলতে পারি নাই। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রথমবার তো, এই কারণে। আরও একবার বলছি, আজকে আমার রুস্তম দিনের ঘটনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারি নাই। এই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বাড়িতে সমস্যা থাকার কারণে আমি ঘটনা লিখতে পারি না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি, আমি রাসেল রাজ। কথা হবে আগামী রবিবারে। আল্লাহ হাফেজ।